অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। আমরা একটি সমতল পাত কল্পনা করলাম। এটি একটি অপরিবাহী পদার্থ ধরে নিচ্ছি। এর ওপর পজিটিভ আধান আছে, সুসমভাবে আহিত। ধরি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এই যে সমতল পাতটি নেওয়া হয়েছে এর ক্ষেত্রফল এ। এবার আমি এইখানে একটা বিন্দু ধরলাম যার নাম দেওয়া হলো পি। এই পি বিন্দুতে এই সমতল পাতের জন্য কি পরিমাণ তড়িৎ প্রাবল্য কাজ করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটির জন্য আমাদের একটা ছোট্ট অঙ্কন করতে হবে। আমরা এইখানে একটা সিলিন্ডার আঁকবো। এই সিলিন্ডারের একটি বৃত্তাকার তলের ওপর এই পি বিন্দুটি অবস্থিত। এই সিলিন্ডারের প্রতিটা সারফেস, প্রতিটা তল গাউসীয় তল। এবার এই গাউসীয় উপপাদ্য বা গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেইটার মান নির্ণয় করব। যেহেতু পাতটি অসীম, তাই প্রতিসাম্য থেকে আমরা বলতে পারি বৃত্তাকার তল দুটির প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান এবং দিক ভূমির সঙ্গে লম্ব হবে, চোঙের বাইরের দিকে। সুতরাং এইটা যদি আমরা কল্পনা করি, এটা ছোট্ট একটা ক্ষেত্র ডিএস, এই তলের সঙ্গে এইভাবে তড়িৎ প্রাবল্য নির্গত হবে। এখন চোঙের যে বক্রতল সেই দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স শূন্য, কারণ এর অভিমুখ বক্রতলটির সঙ্গে সমান্তরাল। সুতরাং শুধুমাত্র এই যে গোলীয় তলগুলো রয়েছে একটা চোঙের, সেটি শুধুমাত্র এই তড়িৎ ফ্লাক্সের জন্য দায়ী। এবার কটা গোলীয় তল আছে? এইদিকে একটা, এইদিকে একটা, দুটো গোলীয় তল। এবং দুটো গোলীয় তলের যে ক্ষেত্র বা এরিয়া সেটা ডিএস, দুটোরই ডিএস। সুতরাং মোট তড়িৎ ফ্লাক্স এক্ষেত্রে কি হবে? মোট তড়িৎ ফ্লাক্স এখানে হবে এই দিকে যে তড়িৎ ফ্লাক্স এবং এই দিকে যে দুটোই সমান হবে, এবং এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সটা যোগ করা হবে। সুতরাং মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? দুটো বৃত্তাকার তলের জন্য এইভাবে আমরা লিখতে পারি, চোঙের বৃত্তাকার তল দুটির মধ্য দিয়ে অতিক্রান্ত
মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? একটার জন্য ই ডিএস, যেহেতু দুটো তল 2 EDS। এখন এই যে চোঙটি নেওয়া হয়েছে, সেই চোঙটি যে আধানকে ঘিরে রয়েছে, এই চোঙটি যে আধানকে ঘিরে রয়েছে তার মান কত? আমরা ধরে নিয়েছি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এই অংশটির এরিয়া কত, ক্ষেত্র কত? ডিএস। সুতরাং এই ক্ষেত্রটির মধ্যে আধানের মান কত? মোট আধান, চোঙটি যে আধানকে ঘিরে আছে সেটি কত? সেটির মান হচ্ছে সিগমা ডিএস। সুতরাং গাউসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি? গাউসের উপপাদ্য অনুসারে মোট তড়িৎ ফ্লাক্স অতএব ই ডিএস টোয়াইস ই ডিএস সমান হচ্ছে সিগমা ইডিএস বাই ইপসিলন। এটাই গাউসের উপপাদ্য। সুতরাং এখান থেকে আমরা তড়িৎ প্রাবল্য ই এর মান কি পাবো? ই সমান হচ্ছে সিগমা বাই 2 ইপসিলন। এটাই হচ্ছে নির্ণেয় তড়িৎ প্রাবল্যের মান। এখানে আমরা কি ধরে নিয়েছিলাম? এখানে আমরা ধরে নিয়েছিলাম যে এই পাতটির এই যে বেধ, এই যে বেধ, এই বেধটা হচ্ছে নগণ্য। কিন্তু যদি আমরা এটা স্পেশাল কেস হিসেবে আমরা দেখছি, যেখানে বেধ নগণ্য নয়, পাতটির বেধ যেখানে নগণ্য নয়, সেখানে তাহলে দুটো সারফেস থাকবে এবং দুটো সারফেসের জন্যই মোট যে চার্জ হবে সেটার পরিমাণ পরিবর্তন হবে। দুটো সারফেস হয়ে গেছে, সুতরাং সেক্ষেত্রে চার্জের পরিমাণ কত হবে? মোট আধান সেক্ষেত্রে কত হবে? মোট আধান হবে সিগমা ডিএস ছিল একটা তলের জন্য, দুটো তল হচ্ছে, কারণ এই দিকের একটা তল এইভাবে যদি একটা বেধ তৈরি হয় তাহলে এই দিকে একটা তল আর এই দিকে একটা তল, দুটো তল হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে মোট আধান হয়ে যাচ্ছে 2 সিগমা ডিএস। সুতরাং সেই ক্ষেত্রে এইরূপভাবে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? গাউসের উপপাদ্য অনুসারে 2 EDS সমান হবে সিগমা ডিএস বাই ইপসিলন 2 সিগমা। এটা গাউসের উপপাদ্য অনুসারে। তাহলে ই সমান কত দাঁড়ালো? ই সমান দাঁড়ালো সিগমা বাই ইপসিলন। কোন ক্ষেত্রে এটা? যখন পাতটির বেধ নগণ্য নয়। পাতটির বেধ নগণ্য হলে এইটা নগণ্য মানে এরকম যে তার সারফেসটা দুদিকে আছে কিন্তু যে বেধটা সেটা নির্ণয় করার মতো নয়, খুবই পাতলা, একটা পাতার মতো। কিন্তু এক্ষেত্রে বেধ নগণ্য নয় মানে একটা বইয়ের একটা ধরতে পারি যে বইয়ের এই দিকটা আর উল্টো দিকটা, তার মাঝে একটা বেধ আছে। সেক্ষেত্রে দুটো সারফেস আলাদা আলাদাভাবে আমাদের ধরতে হচ্ছে। সেই দুটো সারফেসে মোট আধান পরিবর্তন হচ্ছে, যেহেতু তড়িতের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। সুতরাং এই দিকের যে কোনো একটি তলের ক্ষেত্রে মোট আধান হচ্ছে সিগমা ডিএস। দুটো তল সেহেতু 2 সিগমা ডিএস। কিন্তু যখন নগণ্য হচ্ছে, থিকনেস নগণ্য, বেধ নগণ্য, তখন সেক্ষেত্রে আধানের যদি তুলনা করি তাহলে সেই আধানটার ক্ষেত্রে কন্ট্রিবিউশন ওই একটি তলের ক্ষেত্রে যতটা, সেটাই আমাদের ধরতে হয়। কারণ এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে পজিটিভ, এটা যদি পজিটিভ হয়, এইখানে পাতটা এত সরু,
পাতটা এত সরু, এই দিকের জন্য এইদিকে, এই দিকের জন্য এইদিকে কন্ট্রিবিউট করছে, পাতটা এত সরু যে এই তলটাকে আমরা একটা তল হিসেবেই কল্পনা করতে পারি। কিন্তু যদি এটা এরকম চওড়া হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে এইদিকে এইদিকে আলাদা আলাদাভাবে আমাদের কন্ট্রিবিউশনগুলো ধরতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো তল আলাদা আলাদাভাবে কল্পনা করছি এবং মোট আধান ধরে নিচ্ছি 2 সিগমা ds। কিন্তু পাতলা পাতের ক্ষেত্রে আমরা এইভাবে ধরছি, সেই জন্য এইখানে আমরা শুধুমাত্র সিগমা dsটা ধরেছি। সুতরাং এইভাবে আমরা কোনো একটা অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারি। এবার আমরা দুটি সমান্তরাল অসীম বিস্তৃত আহিত পাত ধরব, যেটা পরস্পরের কাছাকাছি অবস্থিত, এবং সেই দুটি পাতের জন্য একই সঙ্গে কোনো একটা বিন্দুতে কী পরিমাণ তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয় সেটার মান নির্ণয় করব। পাতগুলো হচ্ছে অসীমভাবে বিস্তৃত এবং এই দুটি পাতের মধ্যবর্তী যে জায়গা সেটি ধরে নেব তার যে এরিয়া বা তার যে বিস্তৃতি তার তুলনায় নগণ্য। মানে পাত দুটো অসীম কিন্তু তাদের মধ্যে অন্তর্বর্তী দূরত্ব খুবই নগণ্য, এরকমভাবে ধরে নেব এবং সেই পাতের জন্য কত তড়িৎ প্রাবল্য হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা প্রথমে একটা ছবি আঁকি। এরকম দুটো পাতলা পাত আঁকলাম। আমরা দুটোতেই ধরে নিচ্ছি পজিটিভ চার্জ আছে। পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে, কিন্তু আমরা এখন ধরে নিচ্ছি যে দুটোতেই পজিটিভ আছে। আমরা আলোচনার মধ্যে এটাও দেখে নেব যে বিপরীত আধান হলেও কি হয় সেটাও আমরা দেখব। এখন শুরু করছি এইভাবে। আমরা ধরে নিচ্ছি এই যে প্রথম পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা এ, আর এইটার হচ্ছে সিগমা বি। এটা হচ্ছে এ পাত, এটা হচ্ছে বি পাত। তাহলে এরকমভাবে যদি দুটি সমান্তরাল পাত থাকে তাহলে আমরা বলতে পারি যে এরা যে বায়ুমণ্ডল বা যে অংশের মধ্যে আছে সেই অংশটাকে তিনটে ভাগে ভাগ করছে। সেই তিনটে ভাগ কীরকম তাকে আমরা 1, 2, 3 দিয়ে চিহ্নিত করি। এইটা একটা দিক, অর্থাৎ এ যে পাতটা নিয়েছি তার বাঁ দিকে একটি অংশ, বি যে পাতটা নিয়েছি তার ডান দিকের একটা অংশ, আর এ এবং বি এই দুটো সমান্তরাল পাতের মাঝামাঝি অংশ। এই তিনটি অংশে আলাদা আলাদাভাবে তড়িৎ প্রাবল্যের মান এই দুটো সমান্তরাল পাতের জন্য কি হয় সেটা আমরা আলাদা আলাদাভাবে দেখব। সবচেয়ে প্রথমে আমরা ধরে নিচ্ছি এক নম্বর যে ভাগটা রয়েছে রিজিয়ন, 1 নম্বর যে রিজিয়নটা রয়েছে সেই অংশটার কথা ভাবছি। এখানে আমরা ধরে নিচ্ছি যে তড়িৎ প্রাবল্য এই দুটো পাতলা পাতের জন্য বা এই পাতলা পাতে যে চার্জ আছে তার জন্য এই যে তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে তার দিকটি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিক, এই দিকে। আমরা ধরে নিচ্ছি আরেকটা জিনিস ধরে নিই যে আমরা এই দিকটাকে পজিটিভ ধরে নিচ্ছি আর এই দিকটাকে নেগেটিভ ধরে নিচ্ছি বোঝার জন্য। সুতরাং এখন ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা কোন দিকে? 1 নম্বর রিজিয়নে ডান দিক থেকে বাম দিক, অর্থাৎ নেগেটিভের দিকে, আমাদের এই ক্ষেত্রে নেগেটিভের দিকে। সুতরাং এই ক্ষেত্রে আমরা আগে যে আলোচনা করলাম একটা পাতলা সিটের জন্য কত হয়, সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? পাতলা সিটের জন্য কত কন্ট্রিবিউশন হচ্ছে ই, একটা পাতলা পাতের জন্য ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 ইপসাইলন। আগের পাতায় এই আলোচনাটা করলাম আমরা। এবার এই 1 নম্বর রিজিয়নে দুটো পাতের জন্য কত কন্ট্রিবিউশন হয় আমরা সেটা দেখব। দুটো ক্ষেত্রেই আমরা কি ধরে নিয়েছি যে ইলেকট্রিক ফিল্ডটা
তড়িৎ প্রাবল্যের অভিমুখটা কোন দিকে? এই দিক বরাবর, নেগেটিভ দিকে। তাহলে এখানে এ ও বি এই দুটো সিটের জন্য 1 নম্বর রিজনে মোট তড়িৎ প্রাবল্য কত হবে? 1 নম্বর রিজনে মোট তড়িৎ প্রাবল্য E ইজিক্যালস টু কি হবে? এ পাতের জন্য সিগমা এ 2 ইপসাইলন প্লাস বি পাতের জন্য সিগমা বি 2 ইপসাইলন। আমরা যদি 2 ইপসাইলন কমন নিই, মাইনাসটাও কমন নিই, তাহলে দাঁড়াচ্ছে সিগমা এ প্লাস সিগমা বি। আমরা এখানে একটা সমীকরণের নাম দিলাম 1 নম্বর। তাহলে এইটা হচ্ছে মোট তড়িৎ প্রাবল্য 1 নম্বর রিজনে এই দুটো পাতের জন্য। এবার 2 নম্বর রিজনে দেখি। 2 নম্বর রিজনে এ পাতের তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ পজিটিভ দিকে। আর বি পাতের জন্য এর অভিমুখ হলো ডান দিক থেকে বাম দিক, অর্থাৎ নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে মোট তড়িৎ প্রাবল্য কত হবে? E ইজিক্যালস টু এর জন্য পজিটিভের দিকে আর বি এর জন্য নেগেটিভের দিকে। এটা 2 নম্বর নাম দিলাম। এবার 3 নম্বর রিজনে, 3 নম্বর যে রিজন, সেই রিজনে মোট তড়িৎ প্রাবল্য দেখি। এক্ষেত্রে এ এবং বি দুটি পাতের জন্য এই তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা ধরে নিচ্ছি পজিটিভের দিকে, এই দিক বরাবর। সুতরাং এখানে মোট তড়িৎ প্রাবল্য কত হবে? সিগমা এ 2 ইপসাইলন প্লাস সিগমা বি 2 ইপসাইলন। কমন নিলে সিগমা এ প্লাস সিগমা বি। এইটা হলো। সুতরাং বিন্দুটি কোথায় অবস্থিত তার উপর নির্ভর করে আমাদের তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে। বিন্দুটি 1 নম্বর রিজনে যদি অবস্থিত হয় তাহলে তড়িৎ প্রাবল্য হবে এইটা। বিন্দুটি যদি 2 নম্বর রিজনে থাকে, এই মাঝামাঝি অংশে থাকে, তাহলে তড়িৎ প্রাবল্য হবে এইটা। আর বিন্দুটি যদি এই পাত দুটোর থেকে এই দিকে থাকে 3 নম্বর রিজনে, তাহলে মোট তড়িৎ প্রাবল্য হবে এইটা। এবার একটা আমরা স্পেশাল কেস দেখি। আমরা ধরে নিই স্পেশাল কেস সিগমা এ ইকুয়ালস টু সিগমা আর সিগমা বি ইকুয়ালস টু মাইনাস সিগমা, অর্থাৎ দুটি পাত বিপরীত আধানে আহিত। তাহলে আমরা যদি 1 নম্বর সূত্র থেকে দেখি, 1 নম্বর যে ইকুয়েশন, 1 নম্বর যে সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো? E ইজিক্যালস টু হয়ে যাবে 0। কারণ কি? সিগমা এ আর সিগমা বি প্লাস আছে, এখানে অপোজিট সাইন, তাহলে এই দুটো কাটাকাটি হয়ে যাবে, তাহলে টোটালটা হবে 0। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এইটা হবে E ইজিক্যাল টু হবে 0। 2 নম্বর সমীকরণটা কিরম দাঁড়াবে? 2 নম্বর সমীকরণটা দাঁড়াবে E ইজিক্যালস টু 2 ইপসাইলন সিগমা মাইনাস মাইনাস সিগমা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়াবে সিগমা মাইনাস মাইনাস সিগমা, তাহলে 2 সিগমা। তাহলে এটা কত দাঁড়ালো? সিগমা বাই ইপসাইলন। আর 3 নম্বর সমীকরণে কি হবে? 3 নম্বর সমীকরণটাও ক্ষেত্রেও আমরা দেখব E ইজিক্যাল টু 0। সুতরাং এ থেকে আমরা বলতে পারি যে দুটো পাত যদি বিপরীত আধানগ্রস্ত হয়, সমপরিমাণ বিপরীত আধানগ্রস্ত, তাহলে সেক্ষেত্রে একমাত্র এদের মধ্যবর্তী অংশেই
আমরা তড়িৎ প্রাবল্য পাবো, এবং ওই পাত দুটোর বাইরের দিকের অংশে অর্থাৎ 1 নম্বর রিজন বা 3 নম্বর রিজনে কোনো রকম তড়িৎ প্রাবল্য পাবো না। এইটা এক্ষেত্রেও যদি আমরা আরও একটা দিক আমরা দেখি, স্পেশাল কেস হিসেবেই বলছি, এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর স্পেশাল কেস, যে থিকনেস অর্থাৎ বেধ, এই যে পাতটা আমরা ধরে নিয়েছি, পাতগুলো আমরা ধরে নিয়েছি, সেই পাতগুলোর বেধ যদি নগণ্য না হয়, তাহলে আমরা আগেই আলোচনা করেছি যে একটা পাতলা পাতের ক্ষেত্রে যদি তার বেধ নগণ্য না হয়, তাহলে ই সমান কী দাঁড়ায়? ই সমান দাঁড়ায় সিগমা বাই ইপসাইলন। আগেই এই প্রমাণটা আমরা করেছি। সুতরাং সেই প্রমাণটা কাজে লাগিয়ে এবং এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা বলতে পারি 1 নম্বর রিজনে মোট তড়িৎ প্রাবল্য, 1 নম্বর রিজনে তড়িৎ প্রাবল্য ই ইজ ইকাল টু হবে 1 মাইনাস 1 বাই ইপসাইলন সিগমা এ প্লাস সিগমা বি। 2 নম্বর রিজনে হবে কত? এইখান থেকে 1 বাই ইপসাইলন সিগমা এ মাইনাস সিগমা বি। আর 3 নম্বর রিজনে কত হবে? ই ইজ ইকাল টু 1 বাই সিগমা সিগমা এ প্লাস সিগমা বি। এক্ষেত্রেও তাই, যদি আমরা এই ক্ষেত্রে এইটা করার পরে যদি আমরা দুটো পাতলা এই যে তল দুটো রয়েছে পরস্পর, এই দুটোকে পরস্পর বিপরীত আধানগ্রস্ত করি, তাহলে সেক্ষেত্রেও আমরা পাবো এইখানে যে মানটা এটা 0 হয়ে যাবে, ই এর মান 0 হয়ে যাবে, এখানেও ই এর মান 0 হয়ে যাবে, এবং এইখানে একটা আমরা মান পাবো। অর্থাৎ এই দুটো পরিবাহী বা এই দুটো সমান্তরাল পাত যদি বিপরীত আধানগ্রস্ত হয়, তাহলে তার মধ্যবর্তী রিজনেই শুধু আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো।